Hello viewers, as I promised earlier to complete the standard book, so today I pick up Laxmikant, which is 6th edition, and after that I will finish almost every topic one by one. Today we read the first chapter, which is historical background of constitution. Let's start. এই বইয়ে 11টি সাব টপিকে ভাগ করা হয়েছে। ABCDEFGHIJতে দেওয়া আছে, তোমরা ইচ্ছে থাকলে পজ করে দেখতে পারো। নতুন 6th এডিশনে যে পাঠ্যসূচি তা এখানে দেওয়া আছে। প্রথমে আমরা দেখব কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, যেটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা জানি প্রত্যেক জিনিসের একটা হিস্ট্রি থাকে, আর স্বাভাবিকভাবে আমাদের সংবিধানের একটা হিস্ট্রি আছে। এই হিস্ট্রিকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা কোম্পানি রুল, একটা ক্রাউন রুল। 1773 থেকে 1858 সিপাহী বিদ্রোহ পর্যন্ত কোম্পানি শাসন করলো, আর ক্রাউন রুল বা রানীর শাসন শুরু হলো 1858 থেকে 1947 সাল পর্যন্ত। চলে আসি আমাদের টপিকে। বলতে 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশরা ট্রেডার হিসাবে আসে এবং রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে মনোপলি বা এক্সক্লুসিভ রাইট অফ ট্রেডিং, মানে একমাত্র ওই কোম্পানি ব্যবসা করতে পারবে এই অধিকার নিয়ে আসে, এবং 1765 সালে বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি অর্জন করে। এখন দেওয়ানি কে কাকে দিয়েছিল আমরা ইতিহাসে পড়েছি। এখন যা জানার তা হলো দেওয়ানি কি। দেওয়ানি হলো রেভিনিউ ও সিভিল জাস্টিস, মানে রাজস্ব ও সিভিল কেসের বিচার। এইভাবে কোম্পানি তার আঞ্চলিক শক্তির বিকাশ শুরু হলো ভারতবর্ষে। ইন 1858 বলছে, যখন 1858 সালে সিপাহী বিদ্রোহ শুরু হলো, ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ মুকুট সরাসরি ভারত শাসনের অধিকার নিল, এবং এই শাসন টিকেছিল 1947 সালের 15ই আগস্ট পর্যন্ত। বলছে স্বাধীনতার সাথে সাথে উইথ দ্য ইন্ডিপেন্ডেন্স আমাদের সংবিধানের প্রয়োজনীয়তা আসে। তাই সংবিধান বা পরিষদ বা গণপরিষদ, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি প্রতিষ্ঠিত হয়। এটা 1946 থেকে 26শে জানুয়ারি 1950 পর্যন্ত কার্যকরী ছিল। However, various features of the Indian constitution and polity have their roots in the British rule. এই জন্য ভারতীয় সংবিধানের বিভিন্ন নীতি এবং ভারতের পলিটির বিভিন্ন প্রথা ব্রিটিশের সঙ্গে মিলে যায়। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে অভ্যস্ত ছিলাম এই ব্রিটিশ শাসনের, তাই আমরা ব্রিটিশ রুলকেই বেশি, ব্রিটিশ কনস্টিটিউশনকেই, ব্রিটিশের কনস্টিটিউশনে ব্রিটিশকেই বেশি ফলো করেছি। There were certain events in the British rule that laid down the legal framework. বলছে ব্রিটিশ শাসনে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক, অর্গানাইজেশনের লিগ্যাল ফ্রেমওয়ার্ক এবং গভর্নমেন্টের ফাংশন ও অ্যাডমিনিস্ট্রেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া গড়ে তুলতে বা প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। এই ইভেন্টগুলো বা ঘটনাগুলো পরস্পর ক্রোনোলজিক্যাল অর্ডারে নিচে দেওয়া আছে। এই 1 নম্বর দ্য কোম্পানি রুল, দ্য ক্রাউন রুল 2 নম্বরে। কোম্পানি রুলে চলে আসি। রেগুলেটিং অ্যাক্ট 1773, যে দিস অ্যাক্ট ওয়াজ আ গ্রেট কনস্টিটিউশনাল ইম্পর্টেন্স, বলছে এর চরম সাংবিধানিক গুরুত্ব আছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টেকেন, বলছে এই প্রথম ব্রিটিশ সরকার স্টেপ নিয়েছিল কোম্পানিকে রেগুলেট কন্ট্রোল করার। দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এর কারণ হলো 1770 সালে 76-এর মন্বন্তর হয়, এবং যার ফলে বাংলার 1/3 অংশ বা 1/3 জনসংখ্যা মারা গেছিল দুর্ভিক্ষে, অনাহারে। এর ফলে আন্তর্জাতিক একটা ব্রিটিশদের ইমেজ নষ্ট হয়েছিল, তাই কোম্পানির উপরে রেগুলেশন নিয়ে আসে। বি নম্বর দেখো, ইট রিকগনাইজড ফর দ্য ফার্স্ট টাইম দ্য পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ দ্য কোম্পানি, বলছে এই প্রথম কোম্পানির পলিটিক্যাল ও অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনকে চিহ্নিত করে। ইট লেড সি নম্বর, ইট লেড দ্য ফাউন্ডেশন অফ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, এটি ভারতীয় কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ভিত্তি তৈরি করে। ফিচার কী কী আছে বলছে, এটা গভর্নর অফ বেঙ্গল করে, এবং এর সঙ্গে একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করে 4 মেম্বারের। আর প্রথম গভর্নর জেনারেল তৈরি হয় লর্ড ওয়ারেন হেস্টিংস। 2 নম্বর দেখো, ইট মেড দ্য গভর্নর অফ বোম্বে, বলছে বোম্বে আর মাদ্রাজ প্রেসিডেন্সি, যেটা আগে বাংলা, বোম্বে ও মাদ্রাজ 3টা প্রেসিডেন্সি সম ক্ষমতা সম্পন্ন ছিল, কিন্তু এই আইনের ফলে বাংলার প্রেসিডেন্সিকে বোম্বে ও মাদ্রাজ প্রেসিডেন্সিকে বাংলার প্রেসিডেন্সির আন্ডারে নিয়ে চলে আসে।
ইট প্রোভাইডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অ্যাট কলকাতা, বলছে এটা 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করে এবং একজন চিফ জাস্টিস হয় এবং 3জন আদার জাস্টিস হয়। এই চিফ জাস্টিসের নাম হলো এলিজা এমপে। বলছে 4 নম্বর, ইট প্রহিবিট দ্য সার্ভেন্ট, বলছে এটা কোম্পানির কোনো চাকরিজীবী বা সার্ভেন্টকে কোনো রকম প্রাইভেট ট্রেড ও ব্রাইব নিতে বারণ করে এবং এটি স্ট্রেন দ্য কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওভার দ্য কোম্পানি, বলছে এ কোর্ট অফ ডিরেক্টরের মাধ্যমে কোম্পানির উপরে ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণ স্থাপন করে। এরপরে আসছে অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781, বলছে বলছে ইন এ বিট অফ রেকটিফাই দ্য ডিফেক্টস অফ রেগুলেটিং, বলছে 1773 সালে যে আইনের সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল তা সংশোধন করে নেওয়ার জন্য 1781 সালে একটা সংশোধনী আনে। এই জন্য একে অ্যাক্ট অফ সেটেলমেন্ট বলে। 1 নম্বর দেখো, ইট এক্সেম্পটেড দ্য গভর্নর জেনারেল, বলছে এটা গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলের সদস্যগুলো 4জন সদস্য ছিল তার সুপ্রিম কোর্টের এখতিয়ারের বহির্ভূত করা হয় এবং কোম্পানির চাকরিজীবী বা সার্ভেন্টসগুলোকেও সুপ্রিম কোর্টের এখতিয়ারের বহির্ভূত করা হয়। 2 নম্বর, এটা রেভিনিউ ম্যাটার সুপ্রিম কোর্টের বাইরে নিয়ে আসে, মানে সুপ্রিম কোর্টের রেভিনিউ ম্যাটারে কিছু বলতে পারবে না। 3 নম্বর আছে সুপ্রিম কোর্ট ওয়াজ টু হ্যাভ জিউরিডিকশন ওভার অল দ্য ইনহেবিটেন্স অফ কলকাতা, বলছে সুপ্রিম কোর্ট কলকাতার সমস্ত প্রবাসীদের উপর বিচার করতে পারতো এবং এই বিচার হতো তার পার্সোনাল আইন অনুসারে, যেমন হিন্দুদের হিন্দু ল এবং মোহামেডান ল অনুসারে মুসলিমদের বিচার হতো। 4 নম্বর, ইট লেড দ্য অ্যাপিলস অফ দ্য প্রভিন্সিয়াল কোর্ট কুড টেক বি গভর্নর জেনারেল ইন কাউন্সিল, বলছে যখন প্রভিন্সিয়াল কোর্ট যে রাজ্যে যে কোর্টগুলো থাকে এই কোর্টগুলা সুপ্রিম কোর্টে আপিল করতে পারতো না, এদের আপিল করতে হতো গভর্নর জেনারেলের কাউন্সিলে। মানে এখন হাইকোর্ট থেকে যে তোমরা সুপ্রিম কোর্ট চলে যাচ্ছ সেটা আর তখন সম্ভব ছিল না, গভর্নর জেনারেলের কাউন্সিলে যেতে হতো। 5 নম্বর, ইট এম্পাওয়ার্ড দ্য গভর্নর জেনারেল কাউন্সিল টু ফ্রেম, বলছে প্রভিন্সিয়াল কোর্ট এবং কাউন্সিলের যে ম্যাটারগুলা তা নির্ণয় করার জন্য ফ্রেম করার জন্য গভর্নর জেনারেলকে ক্ষমতা দেওয়া হয়। এরপরে আসছে একটা বিশাল শক্তিশালী আইন যেটা হলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, বলছে এটা এটা কোম্পানির কমার্শিয়াল আর পলিটিক্যাল ফাংশন, দুটো ফাংশন, একটা ব্যবসা আর একটা রাজনীতি শাসন, এই দুটো ফাংশনকে পৃথক করে দেয়। আর ব্যবসার অধিকার দেওয়া হয় কোর্ট অফ ডিরেক্টরের হাতে এবং বোর্ড অফ কন্ট্রোলের হাতে দেওয়া হয় পলিটিক্যাল অ্যাফেয়ার্স। এইভাবে ডাবল গভর্নমেন্ট সৃষ্টি হয়। এখন প্রশ্ন আসে ডাবল গভর্নমেন্ট কোন আইনে প্রতিষ্ঠা হয়েছিল? 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট। 3 নম্বর, ইট এম্পাওয়ার দ্য বোর্ড অফ কন্ট্রোল টু সুপারভাইজ অ্যান্ড ডিরেক্ট অল অপারেশন সিভিল, বলছে এর বোর্ড অফ কন্ট্রোলকে সিভিল মিলিটারি এছাড়া রেভিনিউ সমস্ত ব্যাপারে ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া যে আছে এই মানে ভারতে যে ব্রিটিশ পজিশন সেখানে সিভিল মিলিটারি এবং রেভিনিউ সমস্ত ব্যাপারে তারা সুপারভাইজ আর ডিরেক্ট করতে পারতো, নির্দেশনা দিতে পারতো। দাস দ্য অ্যাক্ট ওয়াজ সিগনিফিকেন্ট টু রিজন, বলছে দুটি কারণে এই আইন খুব গুরুত্বপূর্ণ। প্রথমে এই আইনের ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া বলা হচ্ছে, আর 2 নম্বর ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ গিভেন দ্য সুপ্রিম কন্ট্রোল ওভার, বলছে ব্রিটিশ গভর্নমেন্টকে কোম্পানির উপরে সুপ্রিম কন্ট্রোল দিয়ে দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন এইভাবে আছে সুপ্রিম কন্ট্রোল কোনটায় পেয়েছিল? তো পিটের আইনে। আর অ্যাবলিশ কোনটায় হয়েছিল? তো 1833। ওকে, নেক্সট পেজ। এবার অ্যাক্ট অফ 1786, বলছে লর্ড কর্নওয়ালিসকে আবার অ্যাপয়েন্টেড করা হলো গভর্নর জেনারেল হিসাবে এবং সে দুটো দাবি করলো, এই দুটো দাবি পেলে সে আসবে, না হলে আসবে না। এই দুটো দাবি কী হলো? বললো বিশেষ ক্ষেত্রে যাতে তার ওই 4জন যে ছিল কাউন্সিল, এই 4জন সদস্য বিশিষ্ট কাউন্সিল, তার পরামর্শ সেও নাও মানতে পারে। এবং 2 নম্বরে বলা হলো হি উড অলসো বি এ কমান্ডার, তাকে কমান্ডার ইন চিফ মানে আর্মির যে হেড তাকে চিফ করতে হবে। 1786 সালের আইনের দ্বারা এই দুটো দাবি মেনে নেওয়া হলো। এবার আসছে 1793। ফিচার কী কী আছে? বলছে এটা ওভাররাইডিং পাওয়ার, যে ওই কাউন্সিলকে ওভাররাইড করে যে গভর্নর জেনারেল সিদ্ধান্ত নিয়ে নিতে পারতো, এটা বৃদ্ধি করে দেওয়া হলো। এখন গভর্নর জেনারেলের ফিউচারের যে গভর্নর জেনারেলগুলো আসবে এবং প্রভিন্সিয়াল যে গভর্নরগুলো আছে তারাও এই ক্ষমতাটার অধিকার ভোগ করতে পারবে। 2 নম্বর, গভর্নর জেনারেলের আরও পাওয়ার দেওয়া হলো এবং কন্ট্রোল দেওয়া হলো যাতে তারা বোম্বে ও মাদ্রাস প্রেসিডেন্সিগুলোকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এবং এটা ট্রেড মনোপলি, মানে মনোপলি হলো যদি কোনো মার্কেটে একটাই দোকানদার থাকে এবং অনেক ক্রেতা থাকে, এটাকে মনোপলি বলে। যেমনি ব্রিটিশ ইন্ডিয়ার সময় একটাই কোম্পানি ভারতে এসেছিলো, অন্যান্য কোম্পানিদের ভারতে আসতে বারণ করে দেওয়া হয়েছিল, এটার জন্য একটা ট্রেড মনোপলি বলা হয়। এই মনোপলি আরও 20 বছর বাড়িয়ে দেওয়া হলো। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে এই চার্টার অ্যাক্ট আর পিটস অ্যাক্ট এগুলো আলাদা আলাদা কেন? তো মনে রাখবে চার্টার অ্যাক্ট 20 বছর পর পর আসে। 1773 এসেছিলো +20, 1793 +20, এইভাবে চলতে থাকবে। 1813। আর এই চার্টার অ্যাক্টের মাধ্যমে মনোপলি মানে কোম্পানির ব্যবসা করার অধিকার আরও 20 বছর করে বাড়িয়ে দেওয়া হতো। 4 নম্বর,
কমান্ডার ইন চিফ যে আছে তাকে বলে দেওয়া হলো নট টু বি এ মেম্বার অফ গভর্নর জেনারেল কাউন্সিল, গভর্নর জেনারেল কাউন্সিলের মেম্বার হওয়া যাবে না যতক্ষণ না তাকে বলা হয়। 5 নম্বর, ইট লেড দ্যাট দ্য মেম্বার অফ গভর্নর বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড দেয়ার স্টাফ ওয়ার হেন্সফোর্থ টু বি পেইড, আর বলছে এই যে বোর্ড অফ কন্ট্রোলের মেম্বার এবং তার স্টাফগুলোকে ইন্ডিয়ার রাজস্ব থেকেই তাদের বেতন দেওয়া হবে। এখন প্রশ্ন আছে ভারতীয় ওই কোম্পানিদের বেতন ভারতীয় টাকাতে কোন আইনের ফলে আসে, তখন হবে 1793। এরপরে চলে আসছে 1813 সালের চার্টার অ্যাক্ট। দেখো আবার 20 যোগ করলে 1813 চলে আসছে, খুব মনে রাখার সিম্পল ফান্ডা। ইট অ্যাবলিশেস দ্য ট্রেড মনোপলি, এইবার প্রথম ট্রেড মনোপলি বন্ধ করে দেওয়া হলো এবং বলে দেওয়া হলো দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান ট্রেড ওয়াজ থ্রোন ওপেন টু, বলছে সমস্ত ব্রিটিশ মার্চেন্টের জন্য ভারতীয় ব্যবসা খুলে দেওয়া হলো। হাওয়েভার ইট কন্টিনিউড দ্য মনোপলি, বলছে চা এবং চীনে ব্যবসা করতে পারবে ও চায়ের ব্যবসায় মনোপলি থাকবে, বাকি সমস্ত ব্যবসায় যে কোনো ব্রিটিশ এসে মার্চেন্ট এসে করতে পারবে। ইট অ্যাসার্টেড দ্য সোভারেনিটি অফ দ্য ব্রিটিশ ক্রাউন ওভার দ্য কোম্পানিজ টেরিটরি অফ ইন্ডিয়া, এবং ঘোষণা করা হলো কোম্পানির যে ভারতে দখল আছে তার সার্বভৌমত্ব ঘোষণা করা হলো। ইট অ্যালাউড দ্য খ্রিশ্চান মিশনারিজ, এবং খ্রিশ্চান মিশনারিদেরকে ভারতে প্রবেশে ধর্মান্তরের অধিকার দেওয়া হলো। এই 1813-তে দেওয়ার কারণ আছে, এই সময় আঞ্চলিক শক্তিগুলোর বেশ কিছু পরাজয় ঘটে গেছিলো বলে ব্রিটিশ সরকার সাহস করতে পেরেছিল। 4 নম্বর, ইট প্রোভাইডেড ফর দ্য স্প্রিড অফ ওয়েস্টার্ন এডুকেশন, বলছে পশ্চিমী শিক্ষার প্রচার শুরু হলো। ইট অথরাইজড, এবং এই সময় বলা হয়েছিল পশ্চিমী শিক্ষার সময় যে 1 লক্ষ করে খরচ করা হবে, কিন্তু এটা 1823 পর্যন্ত খরচ করা হয়নি। 1823 সালে একটা কমিটি গঠন হয় ম্যাকলের নেতৃত্বে, তারপরে খরচ করা শুরু হয়। 5 নম্বর, ইট অথরাইজ দ্য লোকাল গভর্নমেন্টস ইন ইন্ডিয়া টু ইম্পোজ দ্য ট্যাক্সেস অন পার্সনস, বলছে এটা আঞ্চলিক সরকারদের লোকাল গভর্নমেন্টদেরকে ট্যাক্স আরোপের ক্ষমতা দেওয়া হয়। দে কুড অলসো পানিশ দ্য পার্সন ফর নন পেইং ট্যাক্স, এবং কেউ যদি ট্যাক্স না দেয় তারা শাস্তি দিতে পারে। এবার চলে আসো 33-এর অধিকার। 33-এ কী বলছে, দ্য ফাইনাল স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন অফ ব্রিটিশ ইন্ডিয়া, বলছে এটার ফাইনাল স্টেপ বলা হচ্ছে কেন্দ্রীকরণের। দ্য ফিচার অফ দিস অ্যাক্ট ওয়ার অ্যাজ ফলোস, ইট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, বলছে এই আইনের দ্বারাই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়েছিল, এবং ভেস্টেড ইন হিম অল সিভিল অ্যান্ড মিলিটারি পাওয়ার, তার হাতে সমস্ত সিভিল আর মিলিটারি ক্ষমতা দেওয়া হয়েছিল। দ্য অ্যাক্ট ক্রিয়েটেড ফর দ্য ফার্স্ট টাইম গভর্নর অফ ইন্ডিয়া হ্যাভিং অথরিটি ওভার দ্য এন্টায়ার টেরিটরি ইন্ডিয়া পজেসড বাই ব্রিটিশ ইন ইন্ডিয়া, এবং ঘোষণা করা হলো যে সমস্ত এলাকা দখলকৃত এলাকা আছে সেখানে এন্টায়ার টেরিটরি এরিয়া এর আন্ডারেই থাকবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই গভর্নর কী আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার আন্ডারেই থাকবে। লর্ড উইলিয়াম বেন্টিং হয় ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। 2 নম্বর, ইট ডেপ্রাইভ দ্য গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস, এই গভর্নর অফ বোম্বে আর মাদ্রাসকে বাতিল করে দেওয়া হয় অফ দেয়ার লেজিসলেটিভ পাওয়ার, আইনি ক্ষমতা থেকে বাতিল করে দেওয়া হয়। দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার্স ফর দ্য এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়া, বলছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার সমগ্র ভারতের জন্যই একটা এক্সক্লুসিভ মানে বিশেষ আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। দ্য ল মেড আন্ডার দ্য প্রিভিয়াস অ্যাক্টস ওয়ার কল্ড এস রেগুলেশন, বলছে আগের আইনগুলোতে যে আইন বানানোর ক্ষমতা ছিল তাকে রেগুলেশন বলা হতো, ওয়াইল লজ মেড আন্ডার অ্যাক্ট ওয়ার কল্ড এস অ্যাক্ট, বলছে এবার থেকে যখন আইন নির্মাণ করা হবে তাকে অ্যাক্ট বলা হবে। ইট এন্ডেড দ্য অ্যাক্টিভিটিস, বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া হলো কমার্শিয়াল বডি হিসাবে, এবং বলে দেওয়া হলো এটা একটা পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ বডি ঘোষণা করা হলো। ইট প্রোভাইডেড দ্য কোম্পানিজ টেরিটরিজ ইন ইন্ডিয়া ওয়ার হেল্ড বাই ইন ট্রাস্ট অফ হিস ম্যাজেস্ট্রি ফর হিস ম্যাজেস্ট্রি, বলছে কোম্পানির যে দখলকৃত জমি এটাকে তার মানে রানীর ম্যাজেস্ট্রি ট্রাস্টে ঘোষণা করে দেওয়া হলো। হিজ হেয়ার্স অ্যান্ড সাকসেসর, তার উত্তরাধিকারীদের জন্য। চার্টার অ্যাক্ট অফ 1833 অ্যাটেম্পটেড টু ইন্ট্রোডিউস এ সিস্টেম অফ ওপেন কম্পিটিশন ফর সিলেকশন অফ সিভিল সার্ভেন্ট, সিভিল সার্ভেন্টদের জন্য যে ওপেন কম্পিটিশন মানে যে পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিসে যাতে চাকরি পায় তার ব্যবস্থা করা হলো। যদিও এটা পরে পাস হয়নি, এটা ডালহৌসির সময় 1853 সালে বলবৎ হয়েছিল, মানে চালু হয়েছিল। অ্যান্ড স্টেটেড দ্যাট ইন্ডিয়ান শুড নট বি ডিভাইডেড ফ্রম হোল্ডিং অ্যানি প্লেস অফিস এমপ্লয়মেন্ট আন্ডার দ্য কোম্পানি, এবং ঘোষণা করা হলো ভারতীয়দের কোনো প্লেস অফিস এমপ্লয়মেন্ট কোনো কিছু থেকে বঞ্চিত করা হবে না। হাউএভার দিস প্রভিশনস ওয়াজ নেগলেক্টেড আফটার অপোজিশন ফ্রম দ্য কোর্ট অফ ডিরেক্টর এইটা বাতিল করে দেয় অপোজিশন করে। চার্টার অ্যাক্ট 1853
ডালহৌসির সময়। দিস ওয়াজ দ্য লাস্ট অফ দিস সিরিজ অফ চার্টার অ্যাক্ট, বলছে এইটাই হলো চার্টার অ্যাক্টের লাস্ট সিরিজ, পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট বিটুইন 1793 1853। বলছে এই পর্যায়ের মাঝে এটাই লাস্ট। ইট ওয়াজ সিগনিফিকেন্ট কনস্টিটিউশনাল ল্যান্ডমার্ক, এটা একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক ল্যান্ডমার্ক মানে চিহ্ন। দ্য ফিচার অফ দিস অ্যাক্ট কী কী আছে ফিচার? ইট সেপারেটেড ফর দ্য, বলছে এটাই প্রথম কোম্পানির লেজিসলেটিভ মানে আইন আর এক্সিকিউটিভ শাসনের ক্ষমতাকে ভাগ করে দিয়েছিল গভর্নর জেনারেল কাউন্সিলের। ইট প্রহিবিটেড ফর দ্য 6 নিউ মেম্বার্স, বলছে এ প্রোভাইডেড নতুন 6 সদস্য মেম্বারকে লেজিসলেটিভ কাউন্সিলর করা হয়েছিল। ইন আদার ওয়ার্ডস ইট এস্টাবলিশড এ সেপারেট গভর্নর জেনারেল লেজিসলেটিভ কাউন্সিল, বলছে অন্য কথায় একটা পৃথক গভর্নর জেনারেল লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করেছিল, হুইচ কেম টু বি নোন অ্যাজ ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো। বলছে এটা একটা মিনি পার্লামেন্টের মতো কাজ করতো। এখানে adopted a same procedures as the British Parliament, একেবারে ব্রিটিশ পার্লামেন্টের প্রথা অনুসারে। Thus legislation for the first time was treated as a special function of the government requiring special machinery and special process। কিছু নেই। ইট ইন্ট্রোডিউস অ্যান ওপেন কম্পিটিশন সিস্টেম অফ সিলেকশন অ্যান্ড রিকোয়ারমেন্ট, বলছে এই প্রথম ওপেন কম্পিটিশন সিভিল সার্ভিসের হলো, আগের বার তো বাতিল হয়ে গেছিলো, এইবার সফল হলো। দ্য কোভেটেড সিভিল সার্ভিস, মানে বড় লোকের ছেলেই বড় সিভিল সার্ভিসে পাবে, এই কোভেটেড সিভিল সার্ভিস বাদ দিয়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিস শুরু হলো ম্যাকলে কমিটি অনুসারে। দ্য কমিটি অফ দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ অ্যাপয়েন্টেড 1854। It extended the company rule and allowed to retain the position of Indian territories on trust of British Crown, বলছে কোম্পানির শাসনকে এক্সটেন্ড করা বাড়িয়ে দেওয়া হলো এবং যে জমি বা এলাকা দখল করেছিল তা ব্রিটিশ ক্রাউনের ট্রাস্টেই রেখে দিল। বাট ইট ডিড নট স্পেসিফাই এনি পার্টিকুলার পিরিয়ড, এবং বলে দেওয়া হলো কোনো টাইমের জন্য করা হয়নি, কত বছরের জন্য, কালকেও তোমাকে কোম্পানিকে বের করে দিতে পারি, বা যতদিন রানী কোম্পানিকে বের করছে না অতদিন কোম্পানি শাসন করবে, এইভাবে একটা কন্ডিশন লাগিয়ে দিল। আনলাইক দ্য প্রিভিয়াস চার্টারে 20 বছরের জন্য দেওয়া হতো, কিন্তু এখানে কোনো টাইম থাকলো না, মানে পরের মিনিটেও বাদ দিতে পারে। দিস ওয়াজ এ ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট দ্য কোম্পানিজ রুল কুড বি টার্মিনেটেড অ্যাট এনি টাইম, এইটাই একদম পরিষ্কার ইঙ্গিত ছিল যে কোম্পানির শাসন যে কোনো সময় সমাপ্ত হতে পারে। দ্য পার্লামেন্ট লাইট, যখনই পার্লামেন্ট চাইবে। ইট ইন্ট্রোডিউস ফর দ্য ফার্স্ট টাইম, এটা প্রথম ইন্ট্রোডিউস করলো লোকাল রিপ্রেজেন্টেশন ইন দ্য ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল। ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল যে আছে সেখানে প্রথম আঞ্চলিক ব্যক্তিদের গ্রহণ করা শুরু করলো, এবং 6 নিউ লেজিসলেটিভ মেম্বার আসলো। 4 members were appointed by the locals and government of Madras, Bombay, Bengal and Agra থেকে। এবার চলে আসছি দ্য ক্রাউন রুল, রানী শাসন গ্রহণ করে নিল, কোম্পানি বাদ হয়ে গেল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন, এই 1858 শুরু হলো। দ্য সিগনিফিক্যান্ট ওয়াজ এনাক্টেড দ্য ওয়েক অফ দ্য রিভোল্ট অফ 1857, বলছে সিপাহী বিদ্রোহ 1857 সালে যে বিদ্রোহটা হয়েছিল তার ফলে এটা আসে। অলসো নোন অ্যাজ দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই যুদ্ধটার নাম হলো ভারত স্বাধীনতার প্রথম যুদ্ধ, অর দ্য সেপই মিউটিনি বা সিপাহী বিদ্রোহ। দ্য অ্যাক্ট নোন অ্যাজ দ্য অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট, বলছে এই আইনের অপর নাম হলো গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন। অ্যাবলিশ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাদ দেওয়া হলো, এবং ট্রান্সফার দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট, এবং কোম্পানির ক্ষমতা ট্রান্সফার করা হলো টেরিটরিজ অ্যান্ড রেভিনিউজ টু দ্য ব্রিটিশ ক্রাউনকে, মানে সরাসরি রানীকে হস্তান্তর করে দেওয়া হলো। যদিও রানী তো শাসন করতো না, পার্লামেন্ট করতো রানীর হয়ে, যেমনি আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আছে, ওখান থেকেই নেওয়া। ফিচার কী কী আছে? ইট প্রোভাইডেড দ্যাট হেন্সফোর্থ ওয়াজ টু বি গভর্নড বাই অ্যান্ড দ্য নেম অফ হিজ হার মেজেস্টি, বলছে রানীর নামে শাসন করবে। ইট চেঞ্জ দ্য ডেজিগনেশন অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল ইন্ডিয়ার উপাধি চেঞ্জ করে ভাইসরয় অফ ইন্ডিয়া করা হলো। ভাইসরয়ের অর্থ হলো রাজপ্রতিনিধি। হি ওয়াজ দ্য ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ ক্রাউন, বলছে ব্রিটিশ ক্রাউন বা রানীর সরাসরি প্রতিনিধি হলো ভাইসরয়। লর্ড ক্যানিং হলো প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া। 2 নম্বর, ইট এন্ডেড দ্য সিস্টেম অফ ডাবল গভর্নমেন্ট যে ছিল বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টর, এটা বাদ দেওয়া হলো, এবং বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডিরেক্টরসকে ওইখানে দেওয়াই আছে। ইট ক্রিয়েটেড এ নিউ অফিস, এবং নতুন অফিস তৈরি করা হলো, এর নাম হলো সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া অ্যান্ড ভেস্ট, যার নাম হলো সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, অ্যান্ড ভেস্টেড উইথ কমপ্লিট অথরিটি অ্যান্ড কন্ট্রোল ওভার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, এবং কোম্পানির সমস্ত ক্ষমতা এই সম্পূর্ণ ইন্ডিয়ার কমপ্লিট অথরিটি আর কন্ট্রোল ইন্ডিয়ার
অ্যাডমিনিস্ট্রেশনের জন্য দিয়ে দেওয়া হলো তাদের হাতে। দ্য সেক্রেটারি অফ স্টেট ওয়াজ এ মেম্বার অফ দ্য ব্রিটিশ ক্যাবিনেট। এই সেক্রেটারি অফ স্টেট ছিল ব্রিটিশ ক্যাবিনেটের একজন মেম্বার অ্যান্ড ওয়াজ রেসপন্সিবল আলটিমেটলি টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট। সে ভারতে দায়বদ্ধ ছিল না, একমাত্র ব্রিটিশ পার্লামেন্টেই তাকে যা প্রশ্ন দায়বদ্ধ করা যায় তা হবে ব্রিটিশ পার্লামেন্টে। 4 নম্বর, ইট এস্টাবলিশড 15 মেম্বার কাউন্সিল অফ ইন্ডিয়া টু অ্যাসিস্ট দ্য সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেটকে সাহায্য করার জন্য 15 মেম্বার নিয়ে একটা কাউন্সিল গঠন করা হলো। এটা হলো একটা অ্যাডভাইজারি বডি, এর পরামর্শ মানবে কি মানবে না ওর ইচ্ছা। দ্য সেক্রেটারি অফ স্টেট ওয়াজ মেড দ্য চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল। সেক্রেটারি অফ স্টেটকে এই কমিটির চেয়ারম্যান করা হলো। 5 নম্বর, দ্য কনস্টিটিউশন অফ সেক্রেটারি অফ স্টেট অফ কাউন্সিল অ্যাজ এ বডি কর্পোরেট ক্যাপেবল অফ সুইং অ্যান্ড বিং সুইড ইন ইন্ডিয়া অ্যান্ড ইন ইংল্যান্ড। It constitutes the Secretary of State in Council as a body corporate capable of এটা কোনো বাদ। The Act of 1850 was, however, largely confined to improvement and of the administrative machinery by which the Indian government was to be supervised and controlled in England. বলছে ইম্প্রুভমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন মেশিনারির জন্য বাই হুইচ ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়াজ সুপারভাইজ অ্যান্ড কন্ট্রোল ইন ইংল্যান্ড। এখান থেকে আর খুব একটা কিছু জানার নেই, পরের পাতায় চলে যাই। তারপরে আছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। আফটার দ্য গ্রেট বলছে 1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ গভর্নমেন্ট নেসেসারি প্রয়োজনীয়তা ফিল করে যে ভারতীয়দের সঙ্গে যোগাযোগ স্থাপনের এইরকম মানে প্রশাসনিক ক্ষেত্রে। বলছে ইন পারসুয়েন্স অফ দিস পলিসি অফ অ্যাসোসিয়েশন 3 অ্যাক্টস ওয়ার এনাক্টেড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট। বলছে এই ভারতীয়দের অন্তর্ভুক্ত করার জন্য 1861, 1892 এবং 1909 3টা আইন পাস করা হয়। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। বলছে এটা ভারতীয় সংবিধানের এক গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক বা একটা চিহ্ন পলিটিক্যাল হিস্ট্রির জন্য। কী কী ফিচার আছে? ইট মেড দ্য বিগিনিং অফ রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন বাই দ্য অ্যাসোসিয়েটিং ইন্ডিয়ান উইথ ল মেকিং প্রসেস। বলছে এটা ভারতীয়দের ইট মেড দ্য বিগিনিং, বলছে একটা প্রথম একটা শুরু হলো, মানে যাকে হিন্দিতে শুরুয়াত বলে, এটা শুরু হলো রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন বাই অ্যাসোসিয়েশন। ভারতীয়দের নিয়ে একটা ভারতীয়দের প্রতিনিধি নির্বাচন বা প্রতিনিধি নিয়ে ল মেকিং প্রসেস, যাতে আইন বানায়, এই প্রসেসটা শুরু হলো। ইট দাস প্রোভাইডেড দ্যাট ভাইসরয় শুড নমিনেট সাম ইন্ডিয়া। বলছে এখানে বলা হলো ভাইসরয় কিছু ভারতীয়কে নমিনেট করবে, ইলেক্টেড না, নমিনেট করবে নন অফিসিয়াল মেম্বার হিসাবে। অফিস এক্সপেন্ড কাউন্সিল নন অফিসিয়াল মেম্বার হিসাবে তার কাউন্সিলে জায়গা দিবে। ইন 1862 লর্ড ক্যানিং দেন দ্য ভাইসরয়। 1862 সালে লর্ড ক্যানিং যে ভাইসরয় ছিল, 3টা ভারতীয়দেরকে নিয়োগ করা হলো, যেটা হলো রাজা বেনারস, মহারাজা অফ পাতিয়ালা অ্যান্ড স্যার দিনকর রাও। বুঝতেই পারছো এরা একদম ইংরেজদেরই লোক, এরা নমিনেট। It initiated the process of decentralization by restoring the legislative power of the Bombay and Madras presidencies. বলছে এইটা প্রথম ডিসেন্ট্রালাইজেশন শুরু করলো কীভাবে? বোম্বে আর মাদ্রাজকে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো। ইট দাস রিভার্স দ্য সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি। কেন্দ্রীকরণের মানে উল্টো, মানে বিকেন্দ্রীকরণ শুরু করা হলো। দ্যাট ইজ স্টার্টেড ফ্রম রেগুলেটিং অ্যাক্ট। 1773 সালে যে কেন্দ্রীকরণ শুরু হয়েছিল, এবার তা উল্টো বিকেন্দ্রীকরণ শুরু হলো। অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স আন্ডার চার্টার অ্যাক্ট 1833। বলছে 1873 সালে যে সেন্ট্রালাইজেশন টেন্ডেন্সি শুরু হয়েছিল 1833-এ তা একদম চরমে পৌঁছে গেছিলো। দ্য পলিসি অফ লেজিসলেটিভ ডেভলিউশন রেজাল্টেড ইন গ্র্যান্ট অলমোস্ট কমপ্লিট ইন্টারনাল অটোনমি টু দ্য প্রভিন্স অফ 1937। বলছে লেজিসলেটিভ ডেভলিউশনের মাধ্যমে একেবারে কমপ্লিট ইন্টারনাল অটোনমি পেয়েছিল রাজ্যগুলো 1937 সালের দিকে। ইট অলসো প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ নিউ লেজিসলেটিভ কাউন্সিল বাংলা, মানে বেঙ্গল। বলছে নতুন লেজিসলেটিভ কাউন্সিল প্রতিষ্ঠা করেছিল কার জন্য? বেঙ্গলের জন্য, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স আর পাঞ্জাবের জন্য। 62, 86 আর 97। 86 মানে জাতীয় কংগ্রেসের 1 বছর পরে, জাতীয় কংগ্রেসের দাবি দেওয়ার ফলে 1897 দাবি দেওয়ার ফলে না, জাস্ট মনে রাখার একটা ট্রিক্স। It empowered the viceroy to make the rules and orders for the more convenient transaction of business in the council. বলছে ভাইসরয়কে আরও ক্ষমতা দেওয়া হলো যাতে বিজনেসের ট্রানজ্যাকশনের আরও ভালোভাবে হয়। ইট অলসো গেভ এ রিকগনাইজেশন টু পোর্টফোলিও সিস্টেম। পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো বাই লর্ড ক্যানিং ইন 1859। 5 নম্বর দেখো, ইট এম্পাওয়ার্ড দ্য ভাইসরয় টু ইস্যু অর্ডিন্যান্স উইথাউট দ্য কনকারেন্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল ডিউরিং ইমার্জেন্সি। বলছে ভাইসরয়কে ক্ষমতা দেওয়া হলো অর্ডিন্যান্স জারি করার
লেজিসলেটিভ কাউন্সিলকে জিজ্ঞাসা না করাই তাতে অর্ডিন্যান্স জারি করে এই একটা ক্ষমতা দেওয়া হলো, কখন? ইমার্জেন্সির সময়। বলছে এইরকম অর্ডিন্যান্সের জারি করার ক্ষমতা কতদিন থাকবে এরকম জারি? 6 মান্থস। তোমরা কমেন্ট করে জানাবে এটা বর্তমানে কতদিন জারি থাকে। এখন প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করলে কতদিন তার ভ্যালিডিটি থাকে যদি পার্লামেন্টে পাস না হয়। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, the feature of the act where follows: it increased the number of additional non-official member, বলছে non-official মেম্বারদের সংখ্যা বৃদ্ধি করা হলো সেন্ট্রাল আর প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে, মানে কেন্দ্র এবং রাজ্য উভয়ই, বাট মেনটেন দ্য অফিসিয়াল মেজরিটি, কিন্তু অফিসিয়াল যে মেজরিটি ছিল তা এখনও সংখ্যাগরিষ্ঠ। It increased the function of legislative council and gave them the power of discussing the budget, এবং বাজেট আলোচনার ক্ষমতা দেওয়া হলো, এবং অ্যাড্রেসিং দ্য কোশ্চেন টু দ্য এক্সিকিউটিভ, এবং এক্সিকিউটিভকে বা শাসককে যাতে প্রশ্ন করতে পারে। It provided a nomination of some non-official member, বলছে কিছু নন অফিসিয়াল মেম্বারগুলোকে নমিনেশন করার ক্ষমতা দেওয়া হলো। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল বাই দ্য ভাইসরয় অন দ্য বলছে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের পরামর্শে ভাইসরয় সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে কিছু নমিনেট করবে। আচ্ছা থাক। দ্য অ্যাক্ট, এখানে দেখো, দ্য অ্যাক্ট মেড এ লিমিটেড ইনডিরেক্ট প্রভিশন ফর দ্য ইউজ অফ ইলেকশন ইন নন ফিলিং আপ সাম অফ দ্য নন অফিসিয়াল সিটস বোথ ইন সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। বলছে এই আইনের মাধ্যমে কিছু লিমিটেড আর অপ্রত্যক্ষ প্রভিশন, মানে নির্বাচনের প্রভিশন করলো। কিসের জন্য? এই নন অফিসিয়াল সিটস যাতে হয় কেন্দ্র এবং রাজ্য দুই ক্ষেত্রেই। এবার চলে আসছো 1909 সালের আইন, এটাকে বললে মরলে মিন্টো রিফর্মস। মরলে হলো আর মিন্টো, এই মরলে আর মিন্টোকে তোমরা কমেন্ট করে জানাবে। যারা যারা এই ভিডিও দেখবে এবং উপকৃত মনে করবে তারা অবশ্যই কমেন্ট করিও। তোমাদের কমেন্টের মাধ্যমেই জানতে পারবো আমাদের ভিডিওটা কেমন হচ্ছে এবং তোমাদের অসুবিধাটা কোথায়, তোমরা আর কন্টেন্ট চাও কি না, আর চাইলে কোন কোন বইয়ে কোন কোন বিষয়ে আরও বেশি করে চাও সেগুলো আমরা জোর দেবো। তো তোমাদের কমেন্টের উপরেই আমাদের পরবর্তী ভিডিও কোন দিকে যাবে তা নির্ভর করবে, যদিও আমরা একের পর এক এটা কমপ্লিট করব। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, দ্য অ্যাক্ট মরলে মিন্টো রিফর্ম বলা হয়। লর্ড মরলে এখানে তো দেওয়াই আছে, সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, লর্ড মিন্টো ভাইসরয় অফ ইন্ডিয়া। দ্য ফিচার অফ দিস অ্যাক্ট ওয়ার অ্যাজ ফলোস। ফিচার কী কী আছে? বলছে লেজিসলেটিভ কাউন্সিলের সাইজ বাড়িয়ে দিয়েছিল সেন্ট্রালে আর প্রভিন্সে দুই ক্ষেত্রেই, 16 থেকে 60 জন করা হয়েছিল। আর যেখানে দ্য নাম্বার অফ মেম্বার অফ প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ নট ইউনিফর্ম, এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের নাম্বারটা ইউনিফর্ম ছিল না। It related official majority in the central legislative council, it retained যে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে অফিসিয়াল মেজরিটি ধরে রাখা হলো, কিন্তু প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল নন অফিসিয়াল মেজরিটি প্রথমবারের মতো বৃদ্ধি করা হলো। চলে আসো পরের বাধাই। It enlarged the deliberative function of the legislative council both the levels, বলছে ডেলিভারেটিভ ফাংশন বৃদ্ধি লেজিসলেটিভ কাউন্সিলের বৃদ্ধি করা হলো। ফর এক্সাম্পল, মেম্বার্স ওয়ার অ্যালাউড টু আস্ক সাপ্লিমেন্টারি কোশ্চেন, অতিরিক্ত প্রশ্ন যাতে মেম্বাররা করতে পারে, এরকম অনেক ক্ষমতা বাজেটের উপর দেওয়া হয়েছিল। ইট প্রোভাইডেড ফর দ্য ফার্স্ট টাইম দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য ভাইসরয় অ্যান্ড গভর্নর্স, বলছে ভারতীয়দের, ইন্ডিয়ানদের যাতে এক্সিকিউটিভ কাউন্সিল ভাইসরয়ের গভর্নরের জায়গা পায় ফর দ্য ফার্স্ট টাইম, তার ব্যবস্থা করা হলো। সত্যেন্দ্র প্রসাদ সিনহা বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ না লেজিসলেটিভ, এই প্রশ্নটা আছে। সত্যেন্দ্র প্রসাদ সিনহা এক্সিকিউটিভে জয়েন করেছিল, তোমরা চাকরি পেয়ে এক্সিকিউটিভ হবে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ ল মেম্বার, সে একজন ল মেম্বার ছিল। ইট ইন্ট্রোডিউস সিস্টেম অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন, মানে কমিউনাল রিপ্রেজেন্টেশন শুরু করেছিল, মুসলিমদের জন্য আলাদা করে সিট সংরক্ষণ প্রথম শুরু করা হলো। কনসেপ্ট অফ সেপারেট ইলেক্টোরেট, মুসলিমদেরকে সেপারেট ইলেক্টোরেট মানে আলাদা মুসলিমদের ভোটেই তারা নির্বাচিত হবে, এই প্রসেসটা শুরু করা হলো। আন্ডার দিস দ্য মুসলিম মেম্বার্স ওয়ার টু বি ইলেক্টেড অনলি বাই মুসলিম ভোটার্স, দাস দ্য অ্যাক্ট, হচ্ছে মুসলিমরা শুধু মুসলিমদের ভোটেই নির্বাচিত হবে, এই প্রথা। দাস দ্য অ্যাক্ট লিগ্যালাইজড কমিউনালিজম, এইভাবে এই আইন কমিউনালিজম বৃদ্ধি করলো বা আইনসম্মত করলো। অ্যান্ড লর্ড মিন্টো কেম টু বি ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, এবং লর্ড মিন্টোকে তাই ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলা হয়। ইট অলসো প্রোভাইডেড ফর দ্য সেপারেট রিপ্রেজেন্টেশন অফ প্রেসিডেন্সি কর্পোরেশনস, বলছে এটা পৃথক রিপ্রেজেন্টেশন শুরু করলো প্রেসিডেন্সি কর্পোরেশনের জন্য, চেম্বার অফ কমার্স, ইউনিভার্সিটিস অ্যান্ড জামিনদার্স।
এটা অত ইম্পর্টেন্ট না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990 হচ্ছে সালটা মনে রাখানো, ব্রিটিশ ডিক্লেয়ার করলো ফার্স্ট টাইম দ্যাট দ্য অবজেক্টিভ ওয়াজ দ্য গ্র্যাজুয়াল ইন্ট্রোডাকশন অফ রেসপন্সিবল গভর্নমেন্ট। বলছে ধীরে ধীরে ভারতে রেসপন্সিবল গভর্নমেন্ট যাতে প্রতিষ্ঠা হয় তার দিকেই একটা প্রথম পদক্ষেপ। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 19 সরকার এটা বলেছিল, ব্রিটিশ সরকার। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1990 হুইচ কেম ইন্টু বলছে 1921 সালে এটা কার্যকরী হলো। এটাকে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম বলে। মন্টেগু ওয়াজ সেক্রেটারি অফ স্টেট আর চেমসফোর্ড হলো ভাইসরয়। ফিচার কী কী আছে? দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেচার ওয়ের অথরাইজ টু মেক লজ অন দেয়ার রেসপেক্টিভ লিস্ট। বলছে সেন্ট্রাল আর রাজ্য নিজের নিজের মানে তালিকা ভাগ করে দেওয়া হয়েছিল। সেন্ট্রাল নিজের তালিকায় আইন বানাতে পারবে আর রাজ্য নিজের তালিকায় আইন বানাতে পারবে। একে বলা হয় ডায়ার্চি, দ্বৈত শাসন। এখানে ডায়ার্চি কতটার উল্লেখ আছে খুঁজে তো পেলাম না। ইট ফার্দার ডিভাইডেড দ্য প্রভিন্স সাবজেক্ট ইন্টু টু পার্টস। বলছে প্রভিন্সিয়াল সাবজেক্টকে দুই ভাগে ভাগ করা হলো, একটা ট্রান্সফার একটা রিজার্ভ। মানে কিছু কিছু বিষয়ে প্রভিন্স মানে রাজ্য আইন বানাতে পারবে, কিছু কিছু গভর্নরের পরামর্শ ছাড়া বানাতে পারবে না। এই বিষয় ইন্ট্রোডিউস করা হলো। The reserved subjects on the other hand were to be administered by the governor and his executive council without being responsible to legislative council. বলছে রিজার্ভ সাবজেক্টগুলো যে আছে এরা গভর্নর জেনারেল আর তার সদস্যবৃন্দ শাসন করবে, লেজিসলেটিভ কাউন্সিলের সঙ্গে পরামর্শ না করে। দিস ডুয়েল স্কিমের নাম হলো ডায়ার্চি, ও এইটার নাম হলো ডায়ার্চি। ঠিক আছে। এবং ইট ইন্ট্রোডিউসড ডায়ার্চি মানে হলো দ্বৈত শাসন। দ্বৈত শাসন এক জায়গায় করছে মন্ত্রীরা মানে লেজিসলেটিভ কাউন্সিল যারা নির্বাচিত হয়ে আসছে, আর এক জায়গায় গভর্নর জেনারেল করছে, দুজন মিলে শাসন করছে বলে একে ডায়ার্চি বলা হচ্ছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। ইট ইন্ট্রোডিউস ফর দ্য ফার্স্ট টাইম বাইক্যামেরালিজম, যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু করা হলো। অ্যান্ড ডিরেক্ট ইলেকশন চালু করা হলো, মানে প্রত্যক্ষ নির্বাচন। বাইক্যামেরালিজম চালু করা হলো আর ডিরেক্ট ইলেকশন। এখন প্রশ্ন হবে ডিরেক্ট ইলেকশন কখন চালু করা হয়েছিল, কোন আইনের মাধ্যমে? বাইক্যামেরালিজম কোন আইনের মাধ্যমে চালু করা হয়েছিল, এগুলো মনে রাখতে হবে। বলছে দ্বিকক্ষ হলো, তো একটা কক্ষের নাম হলো আপার হাউস, যাকে হলো কাউন্সিল অফ স্টেট, বর্তমানে বলা হয় রাজ্যসভা। আর লোয়ার হাউস লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যাকে বলা হয় লোকসভা বর্তমানে। তাহলে কী কী হলো? আপার হাউস আর লোয়ার হাউস, মানে কাউন্সিল অফ স্টেট আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি। দ্য মেজরিটি অফ দ্য মেম্বার অফ বোথ হাউসেস আর চুজেন বাই ডিরেক্ট ইলেকশন। ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে মেজরিটিকে নির্বাচন করা হচ্ছিল, কিন্তু সম্পূর্ণ ইলেক্টেড ছিল না, কিছু নমিনেটেড ছিল। ইট রিকোয়ার্ড দ্যাট দ্য 3 of the 6 members of the Viceroy Executive Council, কমান্ডার ইন চিফ ওয়েব ইন্ডিয়া। বলছে ভাইসরয়ের যে 6জন সদস্য ছিল, তো কমান্ডার ইন চিফ বাদে 3জন, এই 6জনের মধ্যে 3জনকে ভারতীয় হতে হবে। ইট এক্সটেন্ডেড দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন। বলছে কমিউনাল রিপ্রেজেন্টেশন ছিল, এটা আরও বাড়িয়ে দেওয়া হলো। আগে মুসলিমদের জন্য পৃথক ভোটের ব্যবস্থা ছিল, এখন শিখ, ইন্ডিয়ান, খ্রিশ্চান আর অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ান সবার জন্য করা হলো। কাকার জন্য করা হলো? শিখদের জন্য, ইন্ডিয়ান, খ্রিশ্চান, ওরা খ্রিশ্চান ছিল, খ্রিশ্চানদের জন্য বেশি করে করেছে, ইন্ডিয়ান খ্রিশ্চান, অ্যাংলো ইন্ডিয়ান আর ইউরোপিয়ান, এর সঙ্গে শিখ যোগ হবে। ইট গ্র্যান্টেড ফ্র্যাঞ্চাইজ টু এ লিমিটেড নাম্বার অফ পিপল অন দ্য বেসিস অফ প্রপার্টি ট্যাক্স আর এডুকেশন। বলছে এটা ফ্র্যাঞ্চাইজ দিয়েছিল, ঠিক আছে, খুব লিমিটেড সংখ্যায়। কিসের উপরে? প্রপার্টি ট্যাক্স আর এডুকেশনের উপরে, মানে এডুকেশনের ভিত্তিতে। ইট ক্রিয়েটেড এ নিউ অফিস অফ হাই কমিশনার। হাই কমিশনারের নতুন অফিস সৃষ্টি করা হলো ফর ইন্ডিয়া ইন লন্ডন। আইএফএস পাস করলে হাই কমিশনারের চাকরি পাবে। অ্যান্ড ট্রান্সফার টু হিম সাম অফ দ্য ফাংশন হয়তো performed by the Secretary of State for India. It provided for the establishment of a public service commission. এর প্রথম পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হলো, যেখানে সেন্ট্রাল পিএসসি স্থাপন করা হয় 1926 সালে। ইট সেপারেটেড ফর দ্য ফার্স্ট টাইম প্রভিন্সিয়াল বাজেট। প্রথম আঞ্চলিক বাজেট, প্রভিন্সিয়াল বাজেট শুরু করা হলো। এবং ইট প্রোভাইডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ স্ট্যাটিউটারি কমিশন টু ইনকোয়ার রিপোর্ট ফর ওয়ার্কিং আফটার 10 years অন ইটস কামিং ইনটু ফোর্স। বলছে একটা স্ট্যাটিউটারি কমিশন গঠন করা হলো আইন বলবৎ হওয়ার 10 বছর পরে কীরকম অবস্থা আছে তা চেক করার জন্য। এরপরে আসছে একটা ঝামেলিয়া কমিশন বা হোয়াইট কমিশন, যাকে বলা হয় সাইমন কমিশন। বলছে এই সাইমন কমিশনের প্রতিবাদ করতে গিয়ে কে মারা গেছিলো, পারলে এটা কমেন্টে জানাইও। সাইমন কমিশন, সাইমন কমিশন কী আছে? ইন নভেম্বর 1927 itself, 2 বছর পর, বিফোর দ্য শিডিউল, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যানাউন্স দ্য অ্যাপয়েন্টমেন্ট এ 7-member স্ট্যাটিউটারি কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ স্যার জন সাইমন। বলছে এই আইনের 2 বছর পর একটা 7 সদস্য বিশিষ্ট স্ট্যাটিউটারি কমিশন পাঠায়, যার চেয়ারম্যান হলো স্যার জন সাইমন।
to report on the condition of India আন্ডার ইটস নিউ কনস্টিটিউশন, কী ব্যাপারে ভারতীয় নতুন সংবিধানের উপরে রিপোর্ট পেশ করতে হবে। অল দ্য মেম্বার্স অফ দ্য কমিশন, বলছে সমস্ত মেম্বার কমিশনের ছিল ব্রিটিশ, তাই এটাকে পার্টি সমস্ত পার্টি একে বয়কট করলো। দ্য কমিশন সাবমিটেড ইটস রিপোর্ট, বলছে কমিশনের রিপোর্ট পেশ করলো 1930 সালে। অ্যান্ড রিকমেন্ডেড কী রিকমেন্ড করেছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাবলিশন অফ ডায়ারচি বাদ দিতে বললো। এক্সটেনশন অফ রেসপন্সিবল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, বলছে প্রভিন্সের উপর দায়িত্বশীল প্রভিন্স গভর্নমেন্ট বিস্তার করতে বললো। অ্যান্ড এস্টাবলিশন অফ ফেডারেশন, বলছে একটা ফেডারেশন তৈরি করার কথা বলেছিল। এই পরামর্শেই পরবর্তী আইনে ফেডারেশন স্থাপন করা হয়। বাপরে কি পাক খেচ্ছে। And contribution of communal electorate and so on to consider the proposal of the commission, the British government convened 3 রাউন্ড টেবিল, বলছে এই আলোচনা করার জন্য ব্রিটিশ সরকার 3টি রাউন্ড টেবিল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিল। অফ দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটস, বলছে কে ছিল রিপ্রেজেন্টেটিভ, ছিল ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ ইন্ডিয়া আর ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট। অন দ্য বেসিস অফ দিস ডিসকাশনস হোয়াইট পেপার পাস করা হয়েছিল। একটা হোয়াইট পেপার was prepared and submitted for the consideration of the joint select committee of British Parliament, ব্রিটিশ পার্লামেন্টের জয়েন্ট সিলেক্ট কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল কনসিডার করার জন্য। দ্য রিকমেন্ডেশন অফ দিস কমিটি ওয়াজ ইনকর্পোরেটেড ইন দ্য নেক্সট গভর্নমেন্ট, বলছে 1935 সালে যে আইন বানায় পরবর্তী আইন, এর সঙ্গে এটা খুব মিল রয়েছে। এবার আসছে কমিউনাল অ্যাওয়ার্ড, বলছে 1935 সালে র্যামসে ম্যাকডোনাল্ড, যেটা ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিল, একটা স্কিম বা রিপ্রেজেন্টেশন অফ মাইনরিটিস পাস করে, যাকে কমিউনাল অ্যাওয়ার্ড বলা হয়। দ্য অ্যাওয়ার্ড নট অনলি কন্টিনিউড সেপারেট ইলেক্টেড ফর দ্য মুসলিম, যে শুধু মুসলিমদেরকে আলাদা করেনি, শিখকেও করেছিল, শিখ যদিও আগে আলাদা ছিল, ইন্ডিয়ান খ্রিস্টানকেও করা হয়েছিল, এরাও ছিল আগের 1919 সালের এসে। অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ানদেরও করা হয়েছিল, এরাও ছিল ইউরোপিয়ান, এরাও আগে পড়েছি আমরা। বাট অলসো এক্সটেন্ড, যা ছিল না এখানে ইম্পর্টেন্ট যেটা হলো, ওটা হলো টু ডিপ্রেসড ক্লাস, শিডিউল কাস্ট, মানে প্রথম ডিপ্রেসড ক্লাস বা শিডিউল কাস্টের জন্য আলাদা রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা করা হলো। গান্ধীজি ওয়াজ ডিস্ট্রেসড, গান্ধীজি একদম দুঃখে ভেঙে পড়লো ওভার দ্য এক্সটেনশন অফ প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন, যাতে কমিউনাল রিপ্রেজেন্টেশন আরও বাড়িয়ে দিয়েছে বলে। টু বি ডিপ্রেসড ক্লাসেস অ্যান্ড আন্ডার টু ফাস্ট আন টু ডেথ, বলছে একদম ওই ভুখ হরতাল যাকে বলে, জারবেদা জেলে, পুনার জারবেদা জেলে অনশন শুরু করলো। টু গেট দ্য অ্যাওয়ার্ড মডিফাইড অ্যাট লাস্ট, বলছে এই ঝামেলার পর সব মিটিয়ে মাটিয়ে একটা অ্যাগ্রিমেন্ট পাস করা হলো, পুনা প্যাক্ট। পুনা প্যাক্ট হলো হিন্দু জয়েন্ট ইলেক্টোরেট, মানে হিন্দুরা সবাই এক। এখানে কে সই ছিল, গান্ধী ছিল, আম্বেদকার ছিল ডিপ্রেস ক্লাসের হয়, আর ছিল মালব্য ছিল কি জানি, চেক করতে হবে। Government of India Act 1935, the act marked a second milestone towards completely responsible government, বলছে সম্পূর্ণ রেসপন্সিবল গভর্নমেন্ট তৈরির একটা সেকেন্ড স্টেপ। এটা ফার্স্ট স্টেপ আমরা আগেই পড়েছি 1919। ইট ওয়াজ এ লেন্থি অ্যান্ড ডিটেলড ডকুমেন্ট হ্যাভিং 321টা সেকশন আর 10টা শিডিউল ছিল। ইট প্রোভাইডেড দ্য অল ইন্ডিয়া ফেডারেশন প্রতিষ্ঠা করেছিল এই আইনের ফলে। আর প্রভিন্স অ্যান্ড প্রিন্সলি স্টেট অ্যাজ ইউনিট, সমস্ত রাজ্য আর দেশীয় রাজ্য যোগ করে। দ্য অ্যাক্ট ডিভাইডেড দ্য পাওয়ার্স বিটুইন সেন্ট, বলছে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করেছিল। যুগ্ম তালিকা ফেডারেল লিস্ট তৈরি করা হয়েছিল। সেন্টারে ছিল 59টা আইটেম, রাজ্যে ছিল 54টা, আর যৌথ রাজ্যে ছিল 36টা। এবার এই প্রশ্নটা যেখানে আসে, অবশিষ্ট ক্ষমতা কার হাতে ছিল? ভাইস রয়ের হাতে। এখন অবশিষ্ট ক্ষমতা কার হাতে থাকে? এখন অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টের হাতে থাকে। আর যদিও আগের উত্তরটা বিসিএস ভুল দিয়েছিল, কারণ আমরা এই বইয়ে দেখেছি ওটা পার্লামেন্ট, তবু বিসিএস যা দিবে তাই ঠিক। তো এই ক্ষেত্রে ভাইস রয়ের হাতে ছিল। 2 নম্বর, ইট অ্যাবলিশড ডায়ারচি ইন দ্য প্রভিন্সেস অ্যান্ড ইন্ট্রোডিউস প্রভিন্সিয়াল অটোনমি। এটা ডায়ারচি বাদ দিল। ডায়ারচি বাদ দেওয়ার প্রস্তাব কে পেশ করেছিল? সাইমন কমিশন। তাই প্রভিন্সিয়াল ডায়ারচি বাদ দিয়ে প্রভিন্সিয়াল অটোনমি শুরু হলো। এবার আসলো ইট প্রোভাইডেড ফর দ্য অ্যাডপশন অফ ডায়ারচি অ্যাট দ্য সেন্টার। আর ডায়ারচি কোথায় আসলো? সেন্টারে।
বলছে ফেডারেল সাবজেক্ট ওয়ার ডিভাইডেড ইন্টু রিজার্ভ সাবজেক্ট অ্যান্ড ট্রান্সফার সাবজেক্ট। ফেডারেল যে যুগ্ম বিষয় ছিল তাকে কিছুটা রিজার্ভে আর কিছুটা ট্রান্সফার বিষয়ে ভাগ করা হলো। হাউএভার দিস প্রভিশন অ্যাক্ট ডিড নট কাম ইনটু অপারেশন। বলছে এটা তবু যদিও ভাগ করা হয়েছিল কিন্তু কার্যকরী হয়নি। ইট ইন্ট্রোডিউস বাইক্যামেরালিজম ইন 6 out of 11। বলছে 11টা রাজ্য ছিল, বিশেষ আগে প্রশ্ন করেছে 11টা রাজ্য ছিল। বলছে ইট ইন্ট্রোডিউস বাইক্যামেরালিজম, এটা দ্বিকক্ষ বিশিষ্ট যে রাজ্যে আইনসভা হয় সেটা 6টি রাজ্য ছিল। কোন কোন রাজ্য অত মনে রাখার দরকার নাই, গুলিয়ে যাবে। 5 নম্বরে দেখো, ইট ফার্দার এক্সটেন্ডেড দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন। কমিউনাল রিপ্রেজেন্টেশন বৃদ্ধি করা হলো ফর ডিপ্রেসড ক্লাসেস, শিডিউল কাস্ট, ওমেন অ্যান্ড লেবার ওয়ার্কারদের জন্য। মানে এবার মহিলা এবং লেবার সবার জন্যই আলাদা করে ইলেকশন চালু করা হলো। ইট অ্যাবলিশ দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া। বলছে এটা কাউন্সিল অফ ইন্ডিয়া যে ছিল এটাকে মুছে দেওয়া হলো। এস্টাবলিশ বাই দ্য গভর্নমেন্ট, যেটা 1858 সালের আইনের দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। 7 নম্বর, ইট এক্সটেন্ড দ্য ফ্র্যাঞ্চাইজ অ্যাবাউট 10% অফ দ্য টোটাল পপুলেশন গট দ্য ভোটিং রাইট। যে 10% লোক ভোটের অধিকার পেল। রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হলো আর ফেডারেল পিএসসি প্রতিষ্ঠা হলো। ভিডিও অনেক লম্বা হয়ে চলে যাচ্ছে, চলো কন্টিনিউ করি। কমিশন অ্যান্ড জয়েন্ট পিএসসি ফর 2 or more প্রভিশন। বলছে দুটো রাজ্যের জন্য একটা জয়েন্ট পিএসসির ব্যবস্থা করা হলো। ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট একটা ফেডারেল কোর্ট। আগে আমরা সুপ্রিম কোর্ট পেয়েছিলাম এখানে কলকাতায়, এবার এটা ফেডারেল কোর্ট 1937 সালে প্রতিষ্ঠা করা হলো। এবার চলে আসছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। অন ফেব্রুয়ারি 20, এটা একবার প্রশ্ন এসছে, 1947 দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট এটলি ডিক্লেয়ার দ্যাট দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। বলছে 1947 সালের 20 ফেব্রুয়ারি এটলি ঘোষণা করে দিল যে যাই হোক ভারত ব্রিটিশ 30 জুন 1948 সালে ভারতকে ত্যাগ করে অবশ্যই চলে যাবে। আফটার হুইচ দ্য পাওয়ার উড বি ট্রান্সফার টু রেসপন্সিবল ইন্ডিয়ান হ্যান্ডস। দ্য অ্যানাউন্সমেন্ট ওয়াজ ফলোড বাই দ্য এজিটেশন বাই দ্য মুসলিম লীগ ডিমান্ডিং পার্টিশন। বলছে এই অ্যানাউন্সমেন্টের বিরোধিতা করে মুসলিম লীগ আলাদা একটা দেশ চাইলো। এগেইন অন জুন 3, 1947, বলছে 3 জুন 1947 সালের ব্রিটিশ গভর্নমেন্ট একটা পরিষ্কারভাবে জানিয়ে দিল যে কনস্টিটিউশন বলছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে সংবিধান বানাচ্ছে তা বলছে ক্যান নট অ্যাপ্লাই অন টু দোজ পার্টস অফ দ্য কান্ট্রি। বলছে সেই সমস্ত এলাকায় বা সেই সমস্ত পার্টে অ্যাপ্লাই হবে না যেখানে তারা আনউইলিং মানে একসেপ্ট করতে ইচ্ছা নাই তাদের। ধরেন না পাকিস্তান আছে, ওর ইচ্ছা নাই একসেপ্ট করতে, তাহলে ওইখানে আমাদের সংবিধান কার্যকরী হবে না। অন দ্য সেম ডে, এই একই দিনে লর্ড মাউন্ট ব্যাটেন দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া পুট ফর দ্য পার্টিশন প্ল্যান। এই একই দিনে পার্টিশন প্ল্যান নিয়ে আসলো, যাকে বাল্কিন প্ল্যানও বলা হয় বা মাউন্ট ব্যাটেন প্ল্যানও বলা হয়। এটা জুনের 3 হয়েছিল। দ্য প্ল্যান ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ। ফিচার কী আছে? ইট এন্ডেড ব্রিটিশ রুল শেষ হয়ে গেল। পার্টিশন অফ ইন্ডিয়া, দুটো ভারতের যে ব্রিটিশ পজিশন ছিল তাকে দুভাগে ভাগ করা হলো। ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন্স অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন্স অফ ইন্ডিয়া, ঠিক আছে, 2 ভাগে ভাগ করা হলো। ইট অ্যাবলিশ দ্য অফিস অফ ভাইসরয়কে অফিস বন্ধ করে দেওয়া হলো এবং ফর প্রোভাইডেড ফর ইচ ডোমিনিয়ন গভর্নর জেনারেল, এবং প্রত্যেকটা ডোমিনিয়ন যে 2 ভাগে ভাগ হলো মানে দুটো ডোমিনিয়নে একটা আলাদা গভর্নর জেনারেল প্লেস করা হলো। হু ওয়াজ টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য ব্রিটিশ কিং অন দ্য অ্যাডভাইস অফ ডোমিনিয়ন ক্যাবিনেট। এই ব্রিটিশ কিং এই গভর্নর জেনারেলকে নমিনেট করবে ডোমিনিয়ন ক্যাবিনেটের পরামর্শে। 4 নম্বর, ইট এম্পাওয়ার দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ দ্য 2 ডোমিনিয়ন্স টু বলছে আলাদা আলাদা যে ডোমিনিয়ন আছে তাদের গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলিকে ক্ষমতা দেওয়া হলো যাতে নিজের জন্য সংবিধান তৈরি করতে পারে। 5 নম্বর, ইট এম্পাওয়ার দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ বোথ দ্য ডোমিনিয়ন্স টু লেজিসলেট ফর দেয়ার রেসপেক্টিভ টেরিটরিজ। বলা হলো যে 2 রাজ্যের যে 2 ডোমিনিয়নের আলাদা আলাদা কনস্টিটিউশন অ্যাসেম্বলি আছে তাদের লেজিসলেট করতে পারবে তাদের নিজস্ব এলাকাকে। 6 নম্বর দেখো, ইট অ্যাবলিশ দ্য অফিস অফ দ্য সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া। এটা সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া যে ছিল তার অফিসও মুছে দিল। তারপরে ইট প্রোক্লেম দ্য ল্যাপস অফ ব্রিটিশ প্যারামাউন্টসি ওভার দ্য ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট। ভারতীয় দেশীয় রাজ্যের উপরে যে ব্রিটিশ ক্ষমতা ছিল কর্তৃত্ব ছিল তা মুছে দেওয়া হলো।
ইট গ্র্যান্টেড ডিক্লারেশন অফ ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটস আইদার টু জয়েন, বলছে ভারতীয় রাজ্যগুলোকে বলে দেওয়া হলো তারা হয় জয়েন করতে পারে ভারতীয় ডোমিনিয়ন অফ ইন্ডিয়াকে বা ডোমিনিয়ন অফ পাকিস্তানকে, বা স্বাধীন থাকতে পারে। ইট প্রোভাইডেড দ্য গভর্নেন্স অফ ইচ অফ দ্য ডোমিনিয়ন্স অ্যান্ড দ্য প্রভিন্স অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। বলছে প্রত্যেকটা ডোমিনিয়ন যে আছে তা গভর্নেন্স করতে পারবে অ্যান্ড দ্য প্রভিন্সেস বাই দ্য 1935 সালের আইন দ্বারা, মানে নিজ নিজ প্রভিন্সকে নিজ নিজ শাসন করতে পারবে এই আইনের দ্বারা। টিল দ্য নিউ কনস্টিটিউশন ওয়ের ফ্রেম, যতক্ষণ আর নতুন সংবিধান চালু হচ্ছে বা তৈরি হচ্ছে। দ্য ডোমিনিয়ন্স ওয়ের হাউ এভার অথরাইজ টু মেক মডিফিকেশন ইন দ্য অ্যাক্ট, বলছে এই আইনকে ডোমিনিয়ন মডিফাইও করতে পারে। ইট ডিফ্রাইড দ্য ব্রিটিশ মোনার্ক, এটা ব্রিটিশ রাজাকে বা রানীকে বাতিল করে দেওয়া হলো। এবং রিজার্ভেশন ফর সার্টিন বিলস ফর ইজ অ্যাপ্রুভাল, কি ব্রিটিশ রানীকে বাতিল করা হলো না, ব্রিটিশ রানীর যে ভেটো বা কিছু কিছু যে বিল রিজার্ভ করার ক্ষমতা এটা বাতিল করে দেওয়া হলো এবং এই ক্ষমতা দিয়ে দেওয়া হলো গভর্নর জেনারেলের হাতে, যে ম্যাজিস্ট্রেট বুদ্ধিতেই চলতো বা ওর খুশিতেই টিকে থাকতো। It designated the Governor General of India and the provincial governors as constitutional heads of the states, বলছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আর প্রভিন্সিয়াল গভর্নরকে সাংবিধানিক হেড বা প্রধান ঘোষণা করে দেওয়া হলো। ইট ড্রপ দ্য টাইটেল অফ বলছে এম্পায়ার অফ ইন্ডিয়া, ভারত সম্রাট যে বা ভারত সম্রাজ্ঞী যে টাইটেল ছিল রয়্যাল টাইটেল থেকে তা বাতিল করা হলো। ইট ডিসকন্টিনিউ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ সিভিল সার্ভিস, বলছে এই সিভিল সার্ভিসের অ্যাপয়েন্টমেন্টগুলোকে ডিসকন্টিনিউ করা হলো এবং রিজার্ভেশন অফ পোস্ট বাই দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, এবং সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়ার যে রিজার্ভেশন ব্যবস্থা ছিল তা বাতিল করে দেওয়া হলো। এই যে 15ই আগস্ট 1947 সালে উড কন্টিনিউ টু এনজয় অল বেনিফিটস অ্যান্ড দে ওয়ার এন্টাইটেড টু দ্য টাইম অ্যাট দ্য স্ট্রোক অফ মিডনাইট। এই স্ট্রোক অফ মিডনাইট কথাটা বলেছিল জওহরলাল নেহরু। 14 to 15 August 1947 the British rule came to an end, the power was transferred to the two new independent dominions, বলছে 1947 সালে 14-15 আগস্টের মাঝরাতে ব্রিটিশ ক্ষমতা শেষ হলো এবং দুই ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন্সের হাতে ক্ষমতা চলে গেল। লর্ড মাউন্টব্যাটেন বিকেম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ নিউ ডোমিনিয়ন অফ ইন্ডিয়া, ভারতের প্রথম গভর্নর জেনারেল হলো লর্ড মাউন্টব্যাটেন। আর হি সোর ইন জওহরলাল নেহরু অ্যাজ দ্য, এবং শপথ দেওয়া হলো জওহরলাল নেহরুকে ফার্স্ট পিএম। হারিয়ে গেল নেতাজি। The Constitutional Assembly of India formed in 1946 became the Parliament of Indian Dominion. The Constitutional Assembly কী করলো 1946 সালে প্রথম পার্লামেন্ট হিসাবে কাজ করলো ভারতীয় ডোমিনিয়নের জন্য। এবার দেওয়া হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, মানে 1946 সালে যখন দেশ স্বাধীন হয়নি তখন কে কে মন্ত্রী কোন কোন পদে ছিল, জওহরলাল নেহরু ভাইস প্রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাফেয়ার, সর্দার প্যাটেল হোম ইনফরমেশন, সবটা একবার করে পড়ে নেবে, সবটা মনে রাখতে হবে, বেশিরভাগই ইম্পর্টেন্ট। আর দেশ স্বাধীনের পর, ঠিক আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো রকম আরও কিছু জানার বা অন্য কোনো বই কিছু কভারেজ করতে হয় তো অবশ্যই কমেন্ট করবেন এবং প্লিজ শেয়ার ইট। থ্যাংক ইউ।